আজকে এই 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় যারা বিশেষ করে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে আমি এটি চ্যালেঞ্জ করে বলতে চাই যে 5 আগস্ট পরবর্তী সময়ে যারা এই ক্ষমতার দখলদার ফ্যাসিস্ট বাহিনীর লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছে তাদের অর্থনৈতিক অবস্থা কি, তারা কি ধরনের অসৎ উপায় অবলম্বন করেছে, তারা কি ধরনের রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে, তারা কি ধরনের তদবির বাণিজ্য, তারা কি ধরনের পদোন্নতি বাণিজ্য এই বিষয়গুলোর সঙ্গে সম্পৃক্ত রয়েছে, বিভিন্ন খানে তারা জবরদখল করে যেভাবে বিভিন্ন ধরনের তদবির সুপারিশ নিয়ে ব্যস্ত রয়েছে, এটি তো আজকে তারা যতই মিডিয়া দখল করে রাখুক, আজ হোক কাল হোক, এই সত্য তরুণদের সামনে উন্মোচিত হবেই। এবং তরুণরা, আমি বলবো না যে আমার কথা বিচার করতে হবে, তরুণরাই বিচার করবে যে কারা নৈতিকতার বলে বলিয়ান ছিল আর কারা প্রতারণা করেছে আর কাদের নৈতিক মানদণ্ডটি আসলে কত শক্তিশালী। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আরেকটি প্রশ্ন করি, যেহেতু এই কোটা আন্দোলনের কথা উঠেছেই, একটা কথা হলো তারা এখন রাষ্ট্র ক্ষমতায় আছে, তাদের প্রাণও থাকবে, তারা রিক্সায় চললে এখন আর মানাবে না, তাদের নিরাপত্তারও ব্যবস্থা করতে হবে। বিভিন্ন সময় আমরা দেখেছি যারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত তাদেরকে গাড়ি চাপা দিয়ে মারতে চেষ্টা করেছে। তো চতুর্দিকে তাদের এখন সিকিউরিটির ব্যবস্থাটা করতে হবে এবং সরকারকে সেটা দেখতে হবে, সেটাই হচ্ছে। সেই জন্য তারা উন্নত গাড়ি, উন্নত জীবনযাপন করছেন, এইটা একটা। আরেকটা ধারণা জনগণের মধ্যে যেটা আছে, সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ তারা কি ছাত্রলীগের কেউ? এই বিষয়টি আপনি একটু ক্লিয়ার করবেন, আমিও কনফিউজড। কারণ বঙ্গবন্ধুকে নিয়ে সার্জিসকেও কথা বলতে দেখেছি, অনেক জায়গায় বক্তব্য দিয়েছে। আসলে কি সে ছাত্রলীগের, তারা ছাত্রলীগের কেউ ছিল? দেখুন, সাংগঠনিক কাঠামোতে তারা কেউই আমাদের ছিল না, কোনো পদ পদবি তাদের ছিল না। বাস্তবতা হচ্ছে আজকে তারা যে ধরনের কথাবার্তা বলছে এবং এর বিশেষ করে শিক্ষার্থী হত্যার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের এক ধরনের তারাই তো আজকে ক্ষমতা দখল করে বসে আছে এবং এদের দ্বিচারিতার বিষয়টি তো আমাদের বলার, আলোচনা করে টকশোতে বলার প্রয়োজন নেই। আজকে তাদের আজকে ছাত্রলীগের একটি ফটো ফ্রেমে থাকার জন্য তাদের যে আকুতি ছিল, ছাত্রলীগের সাধারণ কর্মীদের সঙ্গে এক ধরনের সম্পর্ক গড়ে তোলার জন্য তাদের যে আকুতি ছিল, এবং আজকে দেখুন সেখানে তারা কতটা ঘুরে কি ধরনের কথাবার্তা বলছে, কি ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে। আজকে আপনি একটি রাজনৈতিক বক্তব্য প্রকাশ করছেন, আপনার বক্তব্য কি ছিল আজকে 5 আগস্ট পরবর্তী সময় আপনার বক্তব্য আকাশ পাতাল কিভাবে ফারাক হয়ে যাচ্ছে, এই প্রশ্নগুলো কিন্তু সাধারণ শিক্ষার্থীরা সবাই জানে। এক ধরনের ভয়ের রাজত্ব, এক ধরনের ত্রাসের পরিবেশের কারণে শিক্ষার্থীরা হয়তো সব প্রশ্নগুলো সবসময় সামনে নিয়ে আসে না, কিন্তু তারা কিন্তু সচেতন ভাবেই সেটি জানে। আচ্ছা, তার মানে এটা পরিষ্কার হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম ছাত্রলীগের কেউ প্রতিষ্ঠিত, মানে কোনো কমিটিতে বা কিছুতে ছিল না? না, সেটি ছিল না। এমনি ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু নয়, বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যারা শিক্ষার্থী রয়েছে, অপরাপর ছাত্র সংগঠনের কর্মীও যারা রয়েছে, তারা তো ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সবারই একটি সুমধুর সম্পর্ক ছিল। এবং এটি যেটি করেছে, অনুপ্রবেশের চেষ্টা বা ছাত্রলীগের কোন ধরনের এক ধরনের পরিচয়ের ছদ্মাবরণ ধারণ করে সুযোগ সুবিধা গ্রহণ করা, সেই প্রবণতা তাদের মধ্যে তো অবশ্যই ছিল। বিশেষ করে আমরা সেই প্রবণতাটুকু ছিল এবং সে কারণে কিন্তু এই তারা কৌশলগুলো ধারণ করেছে, ছদ্মবেশটা ধারণ করেছে এবং এটির মাধ্যমে, এবং আমরা আজকে তো এটি বলার যথেষ্ট অবকাশ রয়েছে, যারা এই ছদ্মবেশগুলো ধারণ করেছে, যারা অপর একটি সংগঠনের অভ্যন্তরে অনুপ্রবেশ করেছে, তারা তো এই কর্মকাণ্ড, এই যে ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড এবং পরবর্তীতে আমরা সেটি অনেক প্রমাণও দেখেছি, তারাই সেটি জড়িত হওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে সেটি করেছে কিনা শিক্ষার্থীদের মধ্যে কিন্তু এই প্রশ্নটিও রয়েছে। অনেকেই নিশ্চয়ই আপনাকে এই প্রশ্নটি করেছে, সেটা হচ্ছে এরকম যে ছাত্র শিবিরের কর্মীরাও আপনাদের দলের ভিতরে ছিল, আপনারা কি সেটা তখন বুঝতে পেরেছেন? তারা বেরিয়ে এসে এখন 5ই আগস্টের স্বাধীনতার পরে তারা এখন সেটি বলছেন যে ছাত্রলীগের ভিতরে তারা অনুপ্রবেশ করেছিলেন। শুধু ছাত্রলীগ নয়, বিশেষ করে এই যে সংগঠনটির কথা আপনি বললেন, স্বাধীনতা বিরোধী মৌলবাদের সঙ্গে সম্পৃক্ত যারা এক ধরনের শরিয়া আইন চায় বাংলাদেশে, এই সংগঠনটির একটি কৌশলই হচ্ছে ছদ্মবেশ ধারণ করা, ইন্ট্রেন্স ইন ডিসগাইজ। তারা ছদ্মবেশ ধারণ করে ভিতরে প্রবেশ করবে এবং শুধুমাত্র ছাত্রলীগ নয়, এটি অপরাপর ছাত্র সংগঠন, প্রগতিশীল আমাদের বামপন্থী ছাত্র সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু অনুপ্রবেশের একটি প্রচেষ্টা তাদের সবসময় ছিল এবং এটি ভবিষ্যতেও থাকবে। এক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। ওকে, আমরা আরেকটা জিনিসে আসি একটু। আরেকটা বিষয় হচ্ছে, সেটি আমরা জানি যে ঐতিহ্যবাহী ছাত্রলীগ আপনাদের প্রতিষ্ঠা হয়েছিল 1948 সালের 4ঠা জানুয়ারি। 4ঠা জানুয়ারি কিছুদিন আগে গিয়েছে, আপনাদের সেই রকম কোনো তৎপরতা আমরা দেখি নাই। আপনারা কি আগামীতে সার্ভাইভ করতে পারবেন? আপনাদেরকে তো নিষিদ্ধ করা হয়েছে, সেই ক্ষেত্রে আপনাদের প্ল্যান কি? 4ঠা জানুয়ারি যে আপনাদের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল, সেটি ঘটা করে সেই উদযাপনের কোনো কিছু আমরা দেখতে পাইনি। জি প্লিজ। এই অবৈধ সরকার আমাদের নিষিদ্ধ করেছে আর গোটা বাংলাদেশের তারুণ্য বাংলাদেশের দেয়ালগুলোতে জয় বাংলা লিখে দিয়েছে। তারা ছাত্রলীগের নেতা কর্মীদের দেখা মাত্রই গুলি করার চেষ্টা করছে, হত্যা করার চেষ্টা করছে, গ্রেপ্তার করার চেষ্টা করছে, কারারুদ্ধ করার চেষ্টা করছে। গোটা বাংলাদেশের
সাহসী তারুণ্যের মিছিল দাবায় রাখতে পারবে না এই শপথ ধারণ করে কিন্তু মিছিল করছে। বরং আমি তো মনে করি আমার ছাত্রলীগের অভিজ্ঞতায় এবারের প্রতিষ্ঠাবার্ষিকীটি অনেক বেশি সাহসী ছিল, এবারের প্রতিষ্ঠাবার্ষিকীটি অনেক বেশি পলিটিক্যালি সিম্বলিক ছিল, এবারের প্রতিষ্ঠাবার্ষিকীটি বরং আরো বেশি ঐক্যের ভিতে মজবুত, সৃজনশীল এবং সাহসী সংগ্রামের একটি ইস্পাত দৃঢ় লক্ষ্যে পরিচালিত হয়েছে। ৪ জানুয়ারি স্বাভাবিকভাবেই যেহেতু বাংলাদেশের যে বাস্তবতা, বাংলাদেশে তো কোনো সংগঠনেরই আজকে সমাবেশ করার স্বাধীনতা নেই, রাজনৈতিক মতামত প্রকাশ করার স্বাধীনতা নেই, মানবাধিকার, মৌলিক মানবাধিকার কোনো কিছু তো নেই। এর মধ্যেও কিন্তু ৪ জানুয়ারি বাংলাদেশের তারুণ্য নেমে এসেছিল। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে স্লোগানে রাজপথ প্রকম্পিত করেছিল, শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছিল, খাদ্যদ্রব্য শীতবস্ত্র নিয়ে তারা গিয়েছিল, অনলাইন অফলাইনে তারা আলোচনা সভা করেছিল, দেয়ালে দেয়ালে লিখে দিয়েছিল শেখ হাসিনাতে আস্থা। লাখ লাখ শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীরা ক্যাম্পাসের আশপাশে যে যতটুকু যেভাবে যেখান থেকে পেরেছে সেখানেই কিন্তু তারা শিক্ষার অধিকারের দাবিতে সমাবেশ করার চেষ্টা করেছে। এবং এর বাইরেও আনুষঙ্গিক কর্মসূচি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানানো, ধানমন্ডি ৩২ নম্বরকে তছনছ করে দেওয়া হচ্ছে, এবং এরা আজকে ইতিহাস, মুক্তিযুদ্ধ, সভ্যতা নিয়ে আমাদেরকে শিক্ষা দেয়। এবং বাংলার তারুণ্য বলেছে বাংলার প্রতিটি ঘর ধানমন্ডি ৩২ নম্বর, এই মর্মবাণীকে ধারণ করে কিন্তু প্রত্যেকটি ঘর থেকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছে। ধন্যবাদ আপনাকে। এবার আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে আমরা আমাদের প্রিয় দর্শকদের বিষয়ে আমি একটু বলে নিই। দর্শক মন্ডলী, আপনারা যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মূল্যবান কমেন্টসগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। আমাদের আজকের অতিথি হচ্ছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। আমি এখন একটা বিষয় যেতে চাই, সেটি হচ্ছে 31শে ডিসেম্বর বাংলাদেশে একটি আলোচিত দিন। ওই দিন বলা হয়েছিল যে বাংলাদেশের সংবিধানের কবর রচনা করা হবে এবং কবর খোঁড়াও হয়েছিল কোথাও কোথাও, এবং ৭২-এর সংবিধান নিষিদ্ধকরণ আওয়ামী লীগকে কি যেন শব্দটা খুব সুন্দর ছিল, অপ্রাসঙ্গিক করে তোলা, এবং সেই সাথে আরেকটি বিষয়ও চিন্তা করা হয়েছে যে একটা বিপ্লবী সরকার গঠন করা, কিন্তু সেটি আমরা ওই কার্যকর হতে দেখিনি। তার আগের দিনে বলা হয়েছে দেশি বিদেশি ষড়যন্ত্র করা হয়েছে, এবং সেই ষড়যন্ত্রের কারণে ২১ তারিখ সেটি করা যে সম্ভব হয়নি। এবং তারপরেই সরকার একটা ঘোষণা দিয়েছেন যে আমাদের পক্ষ থেকে বিপ্লবী সরকার গঠন করা হবে, অথবা ৭২-এর সংবিধানের ব্যাপারে ১৫ই জানুয়ারির মধ্যে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ১৫ই জানুয়ারি অত্যন্ত সন্নিকটে, ৩১শে ডিসেম্বর এবং ১৫ই জানুয়ারির এই ব্যাপারে আপনার কাছে কিছু কথা জানতে চাই। সেটা হচ্ছে সংবিধানের কবর রচনার বিষয়ে, ৭২-এর সংবিধান। দেখুন, এটা তো কবর ছাড়া কোনো কথাই বলছে না। কথায় কথায় কবর, কথায় কথায় ফাঁসি, কথায় কথায় আসতে দেয়া হবে না, পালন করতে দেয়া হবে না, সার্বিক একটি ফ্যাসিস্ট কাঠামোর বাইরে কোনো কথাবার্তাই তারা বলছেন। এবং এটি তো ৩১ ডিসেম্বর যেটি হয়েছে, এটি তো এক ধরনের একটা হাস্যকর প্রপঞ্চ আমি মনে করি। কারণ বাংলাদেশের সংবিধান কি হবে না হবে, বাংলাদেশের সংবিধান তো রাষ্ট্রের সর্বোচ্চ আইন, জনগণের মতামতের সর্বোচ্চ বহিঃপ্রকাশ, এবং আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত আমাদের সংবিধান, সেটি তো বাঙালি জাতির অর্জন, বাংলাদেশের অর্জন। আমাদের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ মূল্যবোধ, সমাজ চেতনা, উদার মানবিক একটা রাষ্ট্র ব্যবস্থা, কল্যাণধর্মী রাষ্ট্র ব্যবস্থা, এবং সেই সংবিধান জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই সেটি বাস্তবায়ন করেছিল, জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই সেটি সময়ের সঙ্গে সঙ্গে পরিমার্জন করেছিল। সেখানে তারা আর প্রোক্লেমেশন তো একবারই হয়, প্রোক্লেমেশন তো একটি রাষ্ট্রের যে ব্যবস্থা, রাষ্ট্রের স্বাধীনতার পত্তন, সেখানে যারা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয়েছেন, তারাই তো সেটি করেছেন। সরকার পরিবর্তনের আন্দোলন, যে কোনো আন্দোলন, ইস্যু ভিত্তিক আন্দোলন একটি রাষ্ট্রে তো হাজারবার করতে পারে, তো সেটি কি সংবিধানে অন্তর্ভুক্তির কোনো বিষয়? এবং এই বৈধতাই তাদেরকে কে দিয়েছে? আজকে তারা কি জনগণের নির্বাচিত প্রতিনিধি? জনগণ কি তাদেরকে ভোট দিয়েছে? জনগণ কি তাদের কোনো ধরনের রায় দিয়েছে? আজকে যারা বড় বড় কথা বলছে এটি একটি ক্লাবের সংবিধান বানিয়েছে তাদের, এবং বাস্তবতা হচ্ছে অনেক যারা কথা বলছে ইউনিয়ন পরিষদ নির্বাচন করলেও তারা জামানত বাজেয়াপ্ত হবে, এবং তারা আজকে নিজেদেরকে এই জনগণের প্রতিনিধি, স্বঘোষিত জনগণের প্রতিনিধি দাবি করছে, এবং সংবিধানের ম্যান্ডেট এটা রয়েছে, সেটা রয়েছে। এক ধরনের রাষ্ট্র ব্যবস্থা, এক ধরনের জনগণের সঙ্গে প্রতারণা, তামাশা, হাস্যকর বিষয়বস্তুতে পরিণত। আচ্ছা, প্রতারণা, তামাশা আপনাদের দৃষ্টিভঙ্গিতে, আপনাদের দৃষ্টিতে আপনি বলছেন। এখন আপনি কি মনে করেন ১৫ই জানুয়ারি সরকার যে দায়িত্ব নিয়েছে, প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন, এটা কি আদৌ সম্ভব হবে বলে মনে করেন কিনা আপনি? এটি কি সম্ভব, কি সম্ভব না, এটি কিন্তু নাগরিক হিসেবেও যদি বলি, এটি আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। কারণ এটি তো কোনো বাস্তবতা, কোনো ভিত্তি, কোনো রাজনৈতিক, আইনি, সামাজিক ভিত্তি কোনো কিছুই তো এটির
নেই। বাংলাদেশের তো সংবিধান রয়েছে, সংবিধানের ধারাবাহিকতা মেনেই জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই, এবং সংবিধান কিভাবে সংস্কার হয় সেটিও তো সেখানে সুস্পষ্ট করে দেওয়া রয়েছে। সংস্কার, পরিবর্তন, পরিমার্জন প্রয়োজন হলে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সময়ের সঙ্গে সঙ্গে সেটি অ্যাডজাস্ট যতটুকু করে নিতে হয়, যতটুকু আপ টু ডেট রাখতে হয়, বা আরো বেশি কার্যকর, জনগণের জন্য কল্যাণমুখী, আরো বেশি গণতন্ত্র, আরো বেশি আমাদের জনগণের অধিকারগুলো রক্ষা কবচ দেয়, এটা তো সময়ের সঙ্গে একটা স্বাভাবিক প্রক্রিয়া। এটির সঙ্গে প্রক্লেমেশন, এটির সঙ্গে এদের এই ধরনের ডিক্লারেশন, এটির সঙ্গে প্রস্তাবনা, তাহলে তো আজকে তারা ভবিষ্যতে আরেকজন আন্দোলন করবে, বলবে যে এটি সংবিধানের প্রস্তাবনা দিতে হবে। 90 আন্দোলন করেছে, তারা বলবে তারা তাদের সংবিধানের প্রস্তাবনা দিতে হবে। 111 যখন এই সামরিক নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার ছিল, তারা বলবে যে তাদের সেটি প্রক্লেমেশন দিতে হবে। তো রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে এদের ন্যূনতম যে তারা রাষ্ট্র ব্যবস্থাকে এক ধরনের তামাশার বিষয়বস্তুতে পরিণত করেছে বলে। আপনি বলতে চাচ্ছেন যে আগামীতে যদি আরো কোনো বিপ্লব হয় তারাও একটা প্রোক্লামেশন দিবে, এটি কোনো একটা রাষ্ট্রে আদৌ সম্ভব নয়, এটাই তো বলতে চাচ্ছেন? হ্যাঁ, সার্বিকভাবে আমি বৃহত্তর দৃষ্টিকোণ থেকে যদি বলি, এবং সংবিধানের পরিবর্তনের বিষয়ে সুনির্দিষ্ট নিয়ম রয়েছে, এবং নির্বাচন রয়েছে, জনগণের ম্যান্ডেট রয়েছে, সাংবিধানিক বৈধতার বিষয় রয়েছে। এরা কিসের ভিত্তিতে কি সব বলছে আসলে এটি আমার কাছে বোধগম্য হচ্ছে না। ওকে, ধন্যবাদ আপনাকে এই প্রশ্নের উত্তরের জন্য। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনেকেই যুক্ত হয়েছেন, হাজার, আমরা এটি আমাদের একটা ভালো লাগার বিষয় যে আপনারা কমেন্টস করছেন, আমরা সেগুলো দেখানোর চেষ্টা করছি। আমাদের আজকের অতিথি সাদ্দাম হোসেন, সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ। এখন একটা কথা বলি, এবার প্রেস উইং থেকে বলা হয়েছে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো, অর্থনৈতিক অবস্থাও খুবই ভালো, রিজার্ভ বেড়েছে, অর্থাৎ সার্বিক দিক থেকে প্রেস উইং থেকে বলা হয়েছে যে শফিকুল আলম সাহেব বলেছেন যে বাংলাদেশের এখন যে ডেভেলপমেন্ট সেটিকে 90%, 100%-এর মধ্যে 90% দেয়া যায়। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিটা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। সেই ক্ষেত্রে বাংলাদেশে যে মব ইনজাস্টিস চলছে, মব ভায়োলেন্স চলছে, বিভিন্ন মুক্তিযুদ্ধের সপক্ষে যারা আছেন, মেইন স্ট্রিম মিডিয়াতে অনেকে প্রশ্ন করেছেন, মেইন স্ট্রিম মিডিয়াতে আমরা যদিও না দেখি, সোশ্যাল মিডিয়াতে দেখা হচ্ছে বিভিন্ন সংখ্যালঘুদের উপর নির্যাতন। ছাত্রলীগ, আওয়ামী লীগ বা আওয়ামী লীগ যারা করে না, অথবা সমর্থক অথবা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী, তাদের উপর নির্যাতন করা হচ্ছে। এই বিষয়টিকে 90% শান্তির দেশ আছে, 90% উন্নতি আমরা সাধন করেছি, আপনার কাছে কি মনে হচ্ছে? এসব তো সুস্পষ্ট হয়ে পাগলের প্রলাপ। কারণ এবং এই ফ্যাসিস্ট রিপাবলিকের এই প্রেস উইং, এটি সত্যিকার অর্থেই বাংলাদেশের জনগণের সঙ্গে, বাংলাদেশের জনগণকে যারা নির্বোধ মনে করে, তারা এই ধরনের কথাবার্তা বলতে পারে বলে মনে করি। বাংলাদেশের জনগণ অত্যন্ত সচেতন, বাংলাদেশের জনগণ অত্যন্ত আত্মমর্যাদা সম্পন্ন, বাংলাদেশের জনগণের নাগরিকতা বোধ সুতীব্র এবং সুতীক্ষ্ণ। আজকে এই ধরনের 90 যারা এইচএসসি পরীক্ষা নিতে পারছেন, এই এইচএসসি ফেল সরকার, তারা যখন এরাও নিজেরা যেমন নিজেদেরকে সরকার ঘোষণা করেছে, নিজেরাই নিজেদেরকে 90% নাম্বার দিয়েছে, অথচ আজকে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী থেকে শুরু করে মাইনরিটি সিকিউরিটির বিষয়টি গোটা পৃথিবীর রাজনীতিতে একটি আলোচিত বিষয়, যেখানে ধর্মীয় পরিচয়ের কারণে আজকে আপনি হত্যার শিকার হচ্ছেন, ধর্মীয় পরিচয়ের কারণে আপনার চাকরি বাতিল হচ্ছে, ধর্মীয় পরিচয়ের কারণে আপনার জীবন জীবিকা, আপনার ব্যবসা বাণিজ্য লুটপাট করা হচ্ছে। আজকের কথা যদি বলি, পাসপোর্ট সূচক, যেটি একটি দেশের নিরাপত্তার সূচক, সেখানে বাংলাদেশ আগের বছরের চেয়ে 3 ধাপ পিছিয়েছে। এটি প্রমাণ করে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিবেশ পরিস্থিতিটি কি রয়েছে। এবং শান্তি শৃঙ্খলা, আজকে তো পুলিশ হত্যা যারা করেছে তাদেরকে আপনি পুলিশকে বলছেন যে আইন শৃঙ্খলা রক্ষা করুন, আইন শৃঙ্খলার পরিবেশটি ভালো করুন, অথচ পুলিশ হত্যার সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে, জঙ্গিবাদ, অপশক্তি, তাদেরকে কিন্তু বিচার করার কোনো কথা আপনি বলছেন না, বরং তাদেরকে আপনি রাষ্ট্রীয়ভাবে ইন্ডেমনিটি দিয়েছেন। যারা খুন করেছে, এই আজকে যে শিক্ষার্থীদেরকে হত্যা করা হয়েছে, সেই শিক্ষার্থীদেরকে এই বিচার করার জন্য শেখ হাসিনা সরকার স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিটি জাতিসংঘের কে আহ্বান করে, সেগুলো করেছিল। অথচ এই সরকার কিন্তু ন্যায় বিচারের কোনো কিন্তু আগ্রহ, কোনো আকাঙ্ক্ষা কিন্তু দেখায়নি। ন্যায় বিচারে যদি আগ্রহী থাকতো, আকাঙ্ক্ষাই থাকতো, তাহলে কি আজকে এই সরকার রাষ্ট্রীয়ভাবে ইন্ডেমনিটি প্রদান করতে পারতো, যে কাদেরকে বিচার করা যাবে, কাদের বিচার করা যাবে না, কারা খুনি নয়, এবং কাদের আইনের আওতায় প্রশ্ন তোলা যাবে না, বিচার বিভাগের আওতায় প্রশ্ন তোলা যাবে না, সরকারই তো সেটি নির্ধারণ করে দিয়েছে। তার মানে খুনি সরকারি ক্ষমতায় রয়েছে, এবং খুনি সরকারি অপরকে খুনি বলার এক ধরনের রাজনৈতিক পরিবেশ তারা তৈরি করেছে। এবং বাংলাদেশের জনজীবন কিভাবে দুর্বিষহ যন্ত্রণার মধ্যে পেরেছে, নারীদের উপর নিপীড়ন কিভাবে বেড়ে গেছে, ধর্ষণের ঘটনা কিভাবে বেড়ে গেছে, এবং বিচার বিভাগীয় হত্যা যেগুলো নিয়ে বিভিন্ন সময়ে আন্তর্জাতিক বিশ্বে, বিশেষ করে মানবাধিকার সংস্থাগুলো সোচ্চার কণ্ঠ ছিল। গত 5 মাসে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কতগুলো ঘটেছে, মব কিলিং এর শিকার, মব কিলিং ও বাস্তবতা নয়, বিশেষ এটা হচ্ছে এক ধরনের স্টেট স্পন্সর টেরোরিজম, এক ধরনের এই ঘটনাগুলো কত বেশি ঘটেছে। আপনাদের কাছে কোনো ডেটা আছে? হ্যাঁ, সেই ডেটা তো শুধু আমার কাছে কেন, আমাদের সবগুলো সংস্থা নানাভাবে কিন্তু এই তথ্য উপাত্তগুলো
তুলে নিয়ে এসেছে। এবং এই যদিও এই সরকার মিডিয়াকে সম্পূর্ণ কুক্ষিগত করে রেখেছে, মিডিয়াতে কি বলা যাবে, মিডিয়াতে কি বলা যাবে না, ছাত্রলীগ আজকে এটি অবশ্যই আমাদেরও সীমাবদ্ধতা সংকট রয়েছে। আজকে এই ছোট করে যদি বলি যে আমাদের ছাত্রলীগের রাজনীতির মধ্যে নেতিবাচক দিক কি নেই, অবশ্যই ছিল। ছাত্রলীগ তো আমাদের পথ চলাতেও তো অবশ্যই ভুল ছিল, সেটি একটি বাস্তবতা রয়েছে। কিন্তু একই সঙ্গে আজকে দেখুন, আজকে বাংলাদেশের গণতান্ত্রিক অবস্থা, ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে যদি আপনি তাকান, আজকে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, একটি ছাত্র সংগঠন, যেই সংগঠন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন, আমাদের গোটা বিশ্বের সামনে আমাদের যে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আপনি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গোটা বিশ্বকে উপহার পালন করার জন্য গর্ব অনুভব করছেন, অথচ সেই যেই সংগঠনটি আপনার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের জন্য রক্ত জড়িয়েছে, সংগঠিত করছে, তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করছেন। আপনি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আপনি গাচ্ছেন, অথচ যেই সংগঠনটি এই জাতীয় সঙ্গীত এনে দিয়েছে, জাতীয় পতাকা ডিজাইন করেছে, আপনি প্রত্যেক মুহূর্তে ছেলে মেয়েদেরকে শেখাচ্ছেন যে স্যালুট দিতে হবে জাতীয় পতাকাকে, ভালোবাসতে হবে জাতীয় পতাকা, অথচ এই পতাকার ডিজাইনার বাংলাদেশ ছাত্রলীগকে আপনি রাষ্ট্রীয়ভাবে নিষেধাজ্ঞা করেছেন শুধুমাত্র নিজেদের অবৈধ গণতান্ত্রিক ক্ষমতাকে নিরাপত্তা দেওয়ার জন্য, যাতে কোনো ধরনের প্রতিবাদ প্রতিরোধ না হয়। আজকে বাংলাদেশ ছাত্রলীগকে তারা নিষিদ্ধ করেছে এবং এটি তাদের ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার নমুনা। বাংলাদেশ ছাত্রলীগের লাখ লাখ নেতাকর্মী, কয়েক লাখ নেতাকর্মী আজকে ক্লাসে যেতে পারছে না, পরীক্ষা দিতে পারছেন। গত 15 বছরে ক্যাম্পাসের বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক লাইফ কারো ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনো ক্ষতির শিকার হয়েছে। পরিসংখ্যানগুলো যদি সাহস থাকে, যদি সত্যতা থাকে, আমাদের কাছে তুলে ধরবে, অথচ আমাদের কাছে প্রমাণ রয়েছে। মেডিকেল কলেজগুলোতে যদি আপনি দেখেন, বাংলাদেশ সরকারি মেডিকেল কলেজগুলোতে আপনি জানেন যে কত প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে সেখানে মেডিকেল কলেজগুলোতে আমাদের মেধাবী শিক্ষার্থীরা লেখাপড়া করে। 4-5 বছর লেখাপড়া করেছে, ইন্টার্নশিপ শেষ, হুট করে তারা জানছে তাদের সার্টিফিকেট বাতিল, তাদের ছাত্রত্ব বাতিল করে দেওয়া হয়েছে। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে যেখানেই ছাত্রলীগ মিছিল করার চেষ্টা করছে, মিটিং করার চেষ্টা করছে, সেখানে কিভাবে হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লেলে দেওয়া হচ্ছে, না হলে এই ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল বাহিনী কিভাবে তারা তাদের আক্রমণ পরিচালনা করছে, এটা তো গোটা বাংলাদেশের মানুষের সামনে, বাংলাদেশের শিক্ষার্থীদের সামনে পুরোপুরি উন্মোচিত হয়ে গেছে। আরেকটা বিষয়, এই বিষয়ে শিক্ষার কথা যেহেতু আসলোই, আপনাদের ছাত্রলীগের সদস্য কি পরিমাণ আছে সারা বাংলাদেশে? তারা কি এখন স্কুল কলেজ অথবা ইউনিভার্সিটিতে এখন তারা নেই? সংখ্যা কি আপনাদের জানা আছে কি পরিমাণ? হ্যাঁ, আমি তো আপনাকে শুধুমাত্র বাংলাদেশের মেডিকেল কলেজগুলো 5% শিক্ষার্থী ছাত্রত্ব বাতিল করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই যদি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1000 শিক্ষার্থী তাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি, ইয়ার ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। আরো 1000 শিক্ষার্থী তারা তাদের ক্লাসে যেতে পারছে না, পরীক্ষা যেতে পারছে না। এরা দেশে গণতন্ত্র, সংস্কার, এটা সেটা 90 নম্বর দিয়ে দিচ্ছে 100 নম্বরের মধ্যে। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের যদি দিকে তাকান, সেখানে ছেলে মেয়েদের কিন্তু ক্লাসের পরীক্ষা দেওয়ার মতো তাদের এই যে মানবাধিকার রয়েছে, সেটি তারা নিশ্চয় দিতে পারছে না। গোটা বাংলাদেশ এই ব্যাপারে আপনাদের কোনো কর্মসূচি আছে? এই ছেলে মেয়েগুলো তাহলে কি করবে? এরা তো বেকার হয়ে পড়বে, দেশে তো বেকারত্ব বেড়ে যাবে অনেক। দেখুন, আমাদের কর্মসূচি আমরা যেটি মনে করি সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করা, জনগণের ম্যান্ডেটকে পুনরুদ্ধার করা, নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা এবং এই ফ্যাসিস্ট ইউনিসের পতন ঘটানোই বাংলাদেশ ছাত্র সমাজের অন্যতম একটি লক্ষ্য বলে আমি মনে করি। এবং এটির মাধ্যমেই, এই গণতান্ত্রিক অধিকারের প্রত্যাবর্তন করার মাধ্যমেই শিক্ষার্থীদের শিক্ষার অধিকার থাকবে। আজ কিন্তু ছাত্রলীগের পক্ষ থেকে আমরা সুস্পষ্ট বলেছি যে আমাদের ভুল ত্রুটি থাকলে সেগুলো থেকে আমরা শিক্ষা গ্রহণ করবো। একই সঙ্গে এটিও বলেছি, কোটা সংস্কার আন্দোলনে আমরা বাংলাদেশ ছাত্রলীগ কিভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করেছে, সমাধান করার চেষ্টা করেছে শিক্ষার্থীদের দাবি। আমরা কি শিক্ষার্থীদের দাবি পূরণ করার জন্য কিভাবে কাজ করেছি না করেছি, সেটির তুল্য মূল্য বিচার বিশ্লেষণ করবে আমাদের শিক্ষার্থীরা। এবং একই সঙ্গে আমরা এটিও বলেছি যে শিক্ষার্থীদের, আজকে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে, যারা হয়তো সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছে, ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, তাদেরকেও আমরা স্যালুট জানাই। যারা শান্তিপূর্ণ আন্দোলন করেছে, কর্মসূচি করেছে, তাদের উন্নত একাডেমিক লাইফ, তাদের মর্যাদাপূর্ণ জীবন, তাদের কর্মসংস্থানের জন্য বাংলাদেশ ছাত্রীরা আগামীতেও কাজ করে যাবে। শিক্ষার্থীদের সঙ্গে আমাদের যে বন্ধুত্ব, সেটি আগামী দিনে আরো বেশি দৃঢ় হবে, আরো সুগভীর হবে। এবং শিক্ষার্থীদের সঙ্গে আমাদের কোনো ধরনের বিরোধ নেই, কারণ আমরা মনে করি যে শিক্ষার্থীরা আমাদের সবচেয়ে বড় ছাত্র রাজনীতির পথ প্রদর্শক। আমাদের ভুল ত্রুটি থেকে শিক্ষা গ্রহণ করে এবং আমাদের গৌরব, আমাদের অর্জন, আমাদের উপলব্ধি, এটির একটি সম্মেলনের মাধ্যমেই বাংলাদেশ ছাত্রলীগের যে পতাকা, সেটিকে আমরা এগিয়ে নিয়ে যাব। খুবই ভালো কথা, ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে। এটা কিন্তু এই যে আত্মসমালোচনা করা খুবই প্রয়োজন। এবং আপনাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, সেটি হচ্ছে হেলমেট লীগ অথবা লাঠিয়াল বাহিনী, বিশেষ করে 2009 সালের পর বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, তারপর থেকে ছাত্রলীগের উদ্ধত্ত বা সাহস বেড়ে যায় এবং সারা দেশে নির্যাতন, বলা হয় থাকে নির্যাতন, টর্চার, অন্যদের উপর হলে সিট বাণিজ্য, নানান অভিযোগে অভিযুক্ত আপনারা। হেলমেট লীগের ব্যাপারে, হেলমেট কিন্তু আমরা দেখেছি, হেলমেট পরে রাস্তায় ওই মিছিল সন্ত্রাস করতে আমরা দেখেছি। এই ব্যাপারে আপনার বক্তব্যটা কি? আপনি কিভাবে আপনারা এগুলো খণ্ডন করবেন, নাকি এগুলোর জন্য আপনারা সরি বলবেন, সেটা একটু আমরা জানতে চাই।
দেখুন, এখানে যদি আমি বিশেষ করে বাংলাদেশের শিক্ষার্থীদের উদ্দেশ্যে যদি পাল্টা বিশেষ করে যে বক্তব্যটি আমরা নিয়ে আসতে চাই, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতি, নেতিবাচক ছাত্র রাজনীতি, নেগেটিভ স্টুডেন্ট পলিটিক্স এর কারণে 4 বছরের লেখাপড়া 8 বছরে গিয়ে শেষ করতে হতো। এবং বন্দুক যুদ্ধ কি পরিমাণ ছিল, ছাত্র সংগঠনগুলোর মধ্যে অভ্যন্তরীণ সংঘাত সংঘর্ষ কিরকম ছিল। 2009 এর পরে এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেশনজট মুক্ত হয়েছে, এই যে শিক্ষা প্রতিষ্ঠানে আবাসিক হলগুলো বহিরাগত মুক্ত হয়েছে, এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অভ্যন্তরীণ সংঘাত সংঘর্ষের কারণে বিশ্ববিদ্যালয়গুলো কখনোই বন্ধ হয়নি, নির্বিঘ্নে শিক্ষা জীবন অতিক্রম করতে পেরেছে। এটি তো আকাশ থেকে আসেনি, এটির পেছনে যেমন সরকারের সদিচ্ছা ছিল, একই সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের একটা আন্তরিকতা ছিল, পরিবর্তনশীল ছাত্র রাজনীতি ছিল। 15 বছরে অপ্রত্যাশিত আকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি সেটি নয়, ঘটেছে, এবং সেগুলো কিন্তু অবশ্যই সংগঠন কখনোই এন্ডোর্স করেনি, বরং সেখান থেকে আমরা শিক্ষা নিয়ে আরো যেন সেটিকে যেন কারেকশন করা যায়, সেটির জন্য একটি সমাধান করা যায়, সেখান থেকে যেন শিক্ষা গ্রহণ করা যায়, সেই চেষ্টাটি কিন্তু আমরা করেছি। এবং এই সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা, সেটি আগের বাস্তবতা, এখনকার বাস্তবতা, 2008 সালে শেখ হাসিনা সরকার ক্ষমতা গ্রহণের আগের বাস্তবতা, মধ্যবর্তী সময়ের বাস্তবতা, আর এই 2024 সালের 5 আগস্ট পরবর্তী বাস্তবতা, কিভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে তোফাজ্জল হোসেনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীম মোল্লাকে কিভাবে হত্যা করা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাসুদকে কিভাবে হত্যা করা হয়েছে, এটা তো বাংলাদেশের মানুষের প্রত্যেক জনই তারা সচক্ষে তাদের নিজ চোখে সেটি দেখেছে। এবং এর আগেও এই কর্মকাণ্ডগুলো, আজকে এই যে অপকর্মগুলো রয়েছে, এটির জন্য তো একজন, আমাকেও বলার প্রয়োজন, আমি বারবার বলছি, তাদের জবানিতে যদি বলি, তারা বলছে যে তারা এই আন্দোলনে পুলিশ হত্যার কোনো বিকল্প ছিল না, এই আন্দোলনে থানা লুট করার কোনো বিকল্প ছিল না, এই আন্দোলনে তাদের সশস্ত্র সংগ্রাম করার প্রস্তুতি ছিল, এবং এই ধরনের এই আন্দোলনের সংঘাত সহিংসতার অনুঘটক যে তারাই, এবং এখানে তারা শীর্ষ সন্ত্রাসীদের কিভাবে ব্যবহার করেছে, যারা কারাগারের থেকে বিভিন্ন উগ্রবাদী কর্মকাণ্ডের জন্য যারা জেলের অভ্যন্তরে ছিল, তাদের কিভাবে তারা ভূমিকা পালন করিয়েছে, সশস্ত্র ক্যাডারদের কিভাবে তারা বাস্তব ব্যবহার করেছে, এবং শুধু তাই নয়, শিক্ষার্থীদের অভ্যন্তরে ঢুকে কিভাবে শিক্ষার্থীদের বুকে গুলি চালিয়ে, তার পেছনে গুলি করে, সামনে গুলি করে, বারান্দায় রয়েছে সেখানে তারা গুলি করেছে, এবং এটিগুলোর কিন্তু শিক্ষার্থীরা মিছিল করছে, সেখানে পুলিশ নেই, সেখানে অপর কোনো সংগঠন নেই, শিক্ষার্থীরা মৃত্যুর করে ঢলে পড়ছে, এবং এই প্রত্যেকটি মৃত্যুর সঙ্গে কিন্তু তারা সম্পৃক্ত রয়েছে। এটা আজ হোক কাল হোক বাংলাদেশের মানুষের সামনে এটি প্রমাণিত হবে। যারা হত্যাকারী তারাই আজকে ক্ষমতা দখল করেছে, যারা হত্যাকারী তারাই কিন্তু আজকে, শেখ হাসিনা সরকার কিন্তু কাউকে ইন্ডেমনিটি দেয়নি, শেখ হাসিনা সরকার কিন্তু কাউকে দায় মুক্তি দেয়নি, ইউনূস সরকার, এই ফ্যাসিলিটি সরকার দায় মুক্তি দিয়েছে, কারণ তারা চায় না যে এই ঘটনাগুলোর প্রকৃত রহস্য উন্মোচিত হোক, তারা চায় না যে শিক্ষার্থী হত্যার প্রকৃত রহস্য উন্মোচিত হোক, কারণ প্রকৃত রহস্য উন্মোচিত হলে এটি বাংলার জনগণের সামনে প্রমাণিত হয়ে যাবে যে কারা এই হত্যাকাণ্ডগুলোর সঙ্গে সম্পৃক্ত রয়েছে। এবং এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়ে তারা আজকে ক্ষমতা দখল করেছে, শিক্ষার্থীরা মায়ের কোল খালি হয়েছে, আর এদিকে ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকের 600 কোটি যে ঋণ ছিল, সেটি কর ফাঁকি ছিল, সেগুলো বাতিল হয়েছে, মায়ের কোল খালি হয়েছে, আর এই প্রত্যেকটি লাশের বিনিময়ে একজন উপদেষ্টা হয়ে তারা হেলিকপ্টারে করে উপজেলায় টহল দিয়ে বেড়াচ্ছে। একজন মায়ের কোল, একজন বোন তার ভাই হারিয়েছে, আর এই আজকে এই তথাকথিত সমন্বয়কেরা আজকে তদবির বাণিজ্য করে এটাকে এই বিভিন্ন ধরনের যে ধরনের টাকা পয়সা, অর্থবৃত্ত, গাড়ি বাড়ি তারা বাস্তবতা তৈরি করেছে, এই হচ্ছে অবস্থা। শিক্ষার্থীদের মৃত্যুর প্রতি, মায়ের কান্নার প্রতি তাদের কোনো কিছু নেই। মায়ের কান্নাকে এই ব্যবহার করে, এই মায়ের কান্না ঘটিয়েই তারা কিন্তু আজকে এই ক্ষমতা দখল করেছে। আচ্ছা, আপনাকে আমি বলি, ডক্টর ইউনূস সাহেব সম্পর্কে আপনি একটা কথা বলেছেন। ডক্টর ইউনূস সাহেবের 666 কোটি টাকা কি ভ্যাট ফাঁকি বা ট্যাক্স ফাঁকির কথা বলেছেন, কিন্তু ডক্টর ইউনূস সাহেব বলেছেন ওনার কিছু নেই, ওনার কোনো সম্পদ নেই, গাড়ি ভাড়ি নেই। সেই ক্ষেত্রে আপনারা যদি ওনার জন্য একটা গাড়ি, আপনারা সরকারে থাকা অবস্থায় কোনো একটা যদি আবাসনের ব্যবস্থা করতেন, সেটা হলে ইউনূস সাহেব উপকৃত হতেন। তবে আরেকটি কথা এখানে বলে রাখি, সেটি হচ্ছে যে উনি কিন্তু, আপনি গ্রামীণ ব্যাংকের কথা বললেন, গ্রামীণ ব্যাংক কিন্তু নতুন নিয়ম করছে, নতুন আইন করছে, গ্রামীণ ব্যাংককে সরকারের জবাবদিহিতা থেকে আরো দূরে সরানোর জন্য সেটা চেষ্টা চলছে, সেটার কাজ হচ্ছে, সেটা চলমান আছে। আর এখন যে বিষয়টি বলবো, আমাদের ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব, একজন উপদেষ্টা, তিনি বলেছেন আয়নাঘরের কথা, খুবই আলোচিত একটা বিষয়। আয়নাঘরের তদন্ত কমিশন হয়েছে, তার পাশাপাশি উনি ওনার বক্তব্যে 4-5 দিন আগেই বলেছেন আয়নাঘর শুধু ক্যান্টনমেন্টে বা অন্য কোথাও র্যাব পুলিশের জায়গায় নয়, আয়নাঘর ঢাকা ইউনিভার্সিটি বা বিভিন্ন হলে ছিল, আয়নাঘর হোটেলে বিভিন্ন হোটেলে ছিল। সেই বিষয়টি কি আপনার চোখে পড়েছে? আপনি কি দেখেছেন? আপনাদের সময়কার কথা মিন করেছেন? দেখুন, এটি তো আজকে তার যে বক্তব্য, তার বক্তব্যের কারণে সরকারের ভেতরেই কি প্রতিক্রিয়া হয়েছে এটা তো আমরা দেখেছি, যে তিনি বিশেষ করে এই হত্যাকাণ্ডগুলো ঘটনার ক্ষেত্রে কি ধরনের অস্ত্র ব্যবহার করেছে, সেই অস্ত্রগুলো পুলিশ ব্যবহার করতো কি করতো না, সেই প্রশ্ন নিয়ে আসার কারণে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার পদ
তার গেছে, এবং পরবর্তীতে আমরা দেখেছি যে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করার ক্ষেত্রে কিভাবে নাটক তারা মঞ্চস্থ করেছে, সেই ব্যাপারেও কিন্তু এক ধরনের স্বস্বীকারোক্তি তারা দিয়েছে। এবং এই আজকে এই যে অভিযোগগুলো এসেছে, এই অভিযোগগুলো তো আজকে যারা করছে, আমরা মনে করি যে তারা হীন রাজনৈতিক উদ্দেশ্যে তারা এটি করার চেষ্টা করছে, এবং অনেকগুলোই আমরা মনে করি যে বাস্তবতা বিবর্জিত তথ্য, এক ধরনের জাস্ট আমাদের শেখ হাসিনা সরকারকে বিভিন্ন ধরনের অভিযোগে অভিযুক্ত করার জন্যই তারা এই বিষয়গুলো নিয়ে আসছে, এবং এটির কোনো অস্তিত্ব, এটির কোনো বাস্তবতা আজকে কোনো কিছু বর্তমান সরকার কিন্তু সেটা দেখাতে পারেনি। এখন আমরা মূল কথায় আসি। মূল কথাটি হচ্ছে, আপনি ছাত্রলীগের সভাপতি, আপনার নেতাকর্মীদের উদ্দেশ্যে, নেতাকর্মীরা যখন ভয় আছে, শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না, অথবা তারা যে তাদের যে ইনজাস্টিসের শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, এই ব্যাপারে আপনি তাদের জন্য কি পরামর্শ আপনার রয়েছে? দেখুন, বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা সত্যিকার অর্থেই পরামর্শ কিংবা নির্দেশনার অপেক্ষায় থাকেনি, বরং বাংলাদেশ ছাত্রলীগের কর্মী, তৃণমূলের যারা প্রান্তীয় কর্মী, তারাই কিন্তু পথ দেখিয়েছে। আমরা কিছু বলার আগেই তারা মিছিল করেছে, মিটিং করেছে, অনলাইনে আলোচনা সভা করেছে, সেই স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক স্লোগান দিয়েছে, বাংলাদেশের দেয়ালগুলোতে জয় বাংলা লিখে দিয়েছে, বাংলাদেশের যেখানে সেখানে গ্রাফিতিতে অঙ্কনে লিখে দিয়েছে যে শেখ হাসিনাতেই আস্থা। এবং শিক্ষার্থীদেরকেও আমরা অভিনন্দন জানাই। আজকে কিন্তু যারা সাধারণ শিক্ষার্থী, তাদেরকে তো এক ধরনের ভয়ের পরিবেশের মধ্যেই রাখা হয়েছে। কি বলবে কি বলবে না সেটি তো সম্পূর্ণভাবেই একবারে নিয়ন্ত্রণ করা হচ্ছে। মিডিয়াকে যেমন কন্ট্রোল করা হচ্ছে, ক্যাম্পাসগুলোকে কন্ট্রোল করা হচ্ছে এক ধরনের এক্সিকিউটিভ নির্বাহী বিভাগের এক্সটেনশন হিসেবে। তো সেই জায়গায়ও কিন্তু শিক্ষার্থীরা, ছেলেমেয়েরা, আমাদের বাংলাদেশ ছাত্রলীগের কর্মী যারা স্নাতকোত্তর সম্পন্ন করছে, সবাই যেন ক্লাস করতে পারে, পরীক্ষা দিতে পারে, সবাই যার যার জায়গা থেকে কিন্তু সংগঠিত করার চেষ্টা করছে। যেসব শিক্ষার্থী, বরং সকল শিক্ষার্থী ছাত্রলীগ করুক আর যে কোনো সংগঠন করুক, সবার শিক্ষার অধিকার রয়েছে, সেটি নিয়ে কথা বলছে। সেই শিক্ষার্থীদেরকে কিন্তু হুমকি মুখে ফেলাচ্ছে, কথায় কথায় বলে দেওয়া হচ্ছে ফ্যাসিবাদের দোসর। যারা ফ্যাসিবাদের দোসর, যারা ফ্যাসিস্টের লাঠিয়াল বাহিনী, আজকে তারা বিভিন্ন ধরনের তকমা দিয়ে বেড়াচ্ছে, শুধুমাত্র ছাত্রলীগ নয়, সাধারণ শিক্ষার্থীদেরকে। এবং শিক্ষার্থীদের চাকরি নিয়ে হুমকি দেওয়া হচ্ছে যে এটি করলে ভবিষ্যতে এটা করা হবে, ভেরিফিকেশন আটকে দেওয়া হবে, চাকরি বাতিল করা হবে। এই ধরনের একটি ভীতিকর পরিবেশ তৈরি করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের প্রতি আহ্বান থাকবে, এবং বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা ইতিমধ্যে যে লড়াইয়ের সূচনা করেছে, যে আমাদের গণতান্ত্রিক লড়াই শুধুমাত্র আমাদের সাংগঠনিক বিষয় আশয়ের মধ্যে আমরা সীমাবদ্ধ নই। আমাদের গণতান্ত্রিক লড়াইয়ের মাধ্যমে বাংলাদেশের জনগণের মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠা করা, ব্যক্তি স্বাধীনতা প্রতিষ্ঠা করা, ধর্মীয় স্বাধীনতা প্রতিষ্ঠা করা, সংগঠন করার স্বাধীনতা প্রতিষ্ঠা করা, জনগণের যে মর্যাদা রয়েছে, আত্মমর্যাদা রয়েছে, যেটির মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশের পথযাত্রাটি আরো দৃঢ় হবে, সেটি পুনরুদ্ধার করাই বাংলাদেশ ছাত্রলীগের লক্ষ্য। এবং আমাদের সামনে অনেকবারই আমাদের ইতিহাসের বাঁকে বাঁকে আমাদের আজকে বাধা এসেছে, বিপদ সংকুল পথ এসেছে। বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা কিন্তু সমস্ত প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে বিজয়ীর বেশেই বাংলাদেশের জনগণকে অনেক কিছুই উপহার দিয়েছে, স্বাধীনতা আন্দোলনে সফল হয়েছে, হানাদার বাহিনীকে পরাজিত করেছে, লড়াই সংগ্রাম করেছে। আজকে আমরা মনে করি যে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন গড়ে তুলে গণতন্ত্রের প্রত্যাবর্তন বাংলাদেশে সুনিশ্চিত করবে, মৌলিক অধিকার বাংলাদেশের জনগণের কাছে ফিরে দেবে, এবং জনগণের ম্যান্ডেট প্রাপ্ত এই রাষ্ট্র পরিচালনা করবে। এটি বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীকে নির্ধারণ করবে। ইতিহাসের যে বাস্তবতা আমরা রয়েছি, সামরিক স্বৈর শাসকদের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলেছি এবং আমরা সফল হয়েছি। আজকে ওই ফ্যাসিস্ট স্বৈর শাসকের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত রয়েছে। ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্টে আমরা রয়েছি। এই লড়াইও বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীদেরকে জয়ী হতে হবে। আচ্ছা, আপনার কথা শুনলাম, খুবই ভালো লাগলো। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সেটি হচ্ছে যে এইবারের যেরকম আপনারা প্রতিষ্ঠা বার্ষিকী করেছেন 4 জানুয়ারি, আগামী দিনগুলোতে আপনাদের ভুল ত্রুটি সংশোধন করে আগামী দিনগুলোতে কি আপনারা আপনাদের প্রতিষ্ঠা বার্ষিকী আরো ঘটা করে করতে পারবেন বলে কি আপনার মনে হয়? দেখুন, প্রত্যেকটা প্রতিষ্ঠা বার্ষিকী নতুন নতুন বার্তা নিয়ে আসে, সময়ের দাবি, প্রাসঙ্গিকতা, এবং আমরা বিশ্বাস করি যে আগামী প্রতিষ্ঠা বার্ষিকী আমাদের ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে আমরা পালন করতে পারবো। আগামী প্রতিষ্ঠা বার্ষিকী আমরা গণতান্ত্রিক বাংলাদেশে পালন করতে পারবো। আগামী প্রতিষ্ঠা বার্ষিকী আমরা মুক্তিযুদ্ধের অঙ্গীকারে ঋদ্ধ বাংলাদেশে আমরা পালন করতে পারবো। আগামী প্রতিষ্ঠা বার্ষিকী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের জনগণের যে উত্থান হবে, সেই উত্থানে সামিল হয়ে আমরা এই বাংলাদেশে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে পারবো। আগামী প্রতিষ্ঠা বার্ষিকী বাংলাদেশের শিক্ষার্থীদের শিক্ষার অধিকার, দক্ষ মানব সম্পদে নিজেদেরকে গড়ে তোলা, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর গবেষণা, সেগুলোর নিশ্চয়তা, কর্মসংস্থানের নিশ্চয়তা, এবং একই সঙ্গে মেধা, যোগ্যতা, দক্ষতা ভিত্তিক যে প্রক্রিয়া রয়েছে সেটি সুনিশ্চিত করার মাধ্যমে আগামী প্রতিষ্ঠা বার্ষিকী আমরা পালন করবো। আগামী প্রতিষ্ঠা বার্ষিকী আমরা তারুণ্যের জাগরণ উৎসবে আমরা পালন করবো। সৃষ্টির আনন্দে বাংলাদেশের তরুণ প্রজন্মকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা বাংলাদেশের
বাংলাদেশের তরুণ প্রজন্মের জাগরণের নবসূচনা করবে বলে বিশ্বাস করি। ধন্যবাদ। প্রিয় দর্শক, সাদ্দাম হোসেন প্রত্যাশা করছেন আগামী প্রতিষ্ঠাবার্ষিকী নব সৃষ্টির আনন্দে তারা উদযাপন করবেন, পালন করবেন। আমরা জানি না সেটা কতটুকু তারা কি করতে পারবেন, তবে একটা কথা যেটা বেরিয়ে এসছে, তারা কিছু ভুল ত্রুটির কথাও বলেছেন। এগুলো সবাই তাকে প্রশ্ন করেন, অনেকেই বলে থাকেন, সারা দেশের মানুষই জানেন। সেই ভুল ত্রুটিগুলো সংশোধন করে আগামীতে তারা সুষ্ঠু ধারা রাজনীতিতে ফিরে আসবেন বলে আমরা আশা করি। এবং সেই সাথে ছাত্রলীগের বা ছাত্রলীগের সমর্থক যেসব ছাত্রছাত্রী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রয়েছে, তাদের অবশ্যই পড়াশোনার অধিকার দিতে হবে, এটি রাষ্ট্রের দায়িত্ব। না হলে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যে কথাটি বলেছেন, উনি একটা পরিবার চান, একটা পরিবারভুক্ত দেশের মানুষ হয়ে বাঁচতে চান, দেশকে এগিয়ে নিতে চান, সেটি পূরণ হবে কিভাবে? আওয়ামী লীগ বা ছাত্রলীগ যদি আমরা বলি, ছাত্রলীগের এই বিপুল সংখ্যক ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিতে পারছে না, পড়াশোনা করতে পারছে না, তাদেরকেও মূল ধারায় ফিরিয়ে নিয়ে আসতে হবে। এবং তাদের কর্মকাণ্ডের জন্য ছাত্রলীগের সভাপতি আজকে বলেছেন, কিছু কিছু বিষয় তিনি সরি বলেছেন, সেগুলো অতিক্রম করে আমার মনে হয় এবং সবাই মনে করেন যে ছাত্রলীগের যারা আছেন তাদেরকেও পরীক্ষার পড়ালেখার সুযোগ দিতে হবে। না হলে বাংলাদেশের ভবিষ্যৎ খুব একটা ভালো হবে বলে আমার মনে হয় না। অনেকেই মনে করেন যে বেকারত্বের সংখ্যা বৃদ্ধি পাবার, এটা কোনো রাজনৈতিক বা রাষ্ট্রীয় কর্মকাণ্ড হতে পারে না যে এক শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে বঞ্চিত করে অন্যরা এগিয়ে যাবে, তাও সম্ভব হয় না। জনাব সাদ্দাম হোসেন, শেষ মুহূর্তে আপনার আর কিছু বলা আছে 2-1 মিনিট বা 30 সেকেন্ডের মধ্যে, আর না হলে আমরা এখানেই শেষ করব। ধন্যবাদ। আমি আবারও বাংলাদেশের শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানাই এই প্রতিকূল পরিস্থিতিতে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের পাশে থাকার জন্য। আমি বিশ্বাস করি যে আমাদের আত্ম উপলব্ধি রয়েছে, আমাদের নিজস্ব মূল্যায়ন রয়েছে, এবং আমাদের আগামীর পথ চলা যেন আরো সুতীক্ষ্ণ হয়, সে লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ কর্মকাণ্ড পরিচালনা করবে। কিন্তু আপনারা হয়তো বাংলাদেশ ছাত্রলীগের কর্মকাণ্ডের সঙ্গে আপনার পদক্ষেপের সঙ্গে, কৌশলের সঙ্গে আপনার মতের মিল নাও হতে পারে, কিন্তু গণতন্ত্রের প্রশ্নে আসুন আমরা ঐক্যবদ্ধ হই, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশের প্রশ্নে আসুন আমরা ঐক্যবদ্ধ হই। মুক্তিযুদ্ধের অঙ্গীকার, লাখো শহীদের রক্তরঞ্জিত বাংলাদেশ, যেখানে আমাদের সবার অঙ্গীকার হচ্ছে একটি উদার, মানবিক, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ বাংলাদেশ প্রতিষ্ঠা করা, সেই লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ হই এবং জনগণের ম্যান্ডেট প্রাপ্তরাই রাষ্ট্র পরিচালনা করবে, সেই লক্ষ্যে আমরা আগামীতে ঐক্যবদ্ধ হয়ে যার যার জায়গা থেকে ভূমিকা পালন করার চেষ্টা করি। সেই আহ্বানই সবার কাছে থাকবে। ধন্যবাদ সাদ্দাম হোসেন, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, সময় দিয়েছেন। প্রিয় দর্শক, সারা পৃথিবী থেকে যে প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। পাশাপাশি আমাদেরকে কমেন্টস করে সমৃদ্ধ করেছেন, অনুষ্ঠানটি অনেকে শেয়ার করেছেন। আপনাদের সবাইকে আবারও প্রাণ ঢালার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানে শেষ